নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। উত্তর কলকাতা উদয়ের পথের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রত্যেক বছরই এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর ২৭তম বর্ষ এবং এই রক্তদান শিবিরের এই রক্তদান উৎসবের নামকরণ করা হয়েছে শপথের রক্তদান। আমরা জানি রক্তদান জীবনদান এবং এই মহতী উদ্দেশ্যতে হাত মেলাতে প্রায় ৬০০রও বেশি রক্তদাতা এখনও পর্যন্ত এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের, চলচ্চিত্র জগতের স্বনামধন্য ব্যক্তিরা। যেমন উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, বাংলার সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেন, শঙ্করলাল চক্রবর্তীর মতো ফুটবলাররা এবং পাশাপাশি উপস্থিত ছিলেন প্রীতম কোটাল, প্রণয় হালদারের মতো ফুটবলাররা। এছাড়াও চলচ্চিত্র জগতের পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো মানুষেরা উপস্থিত ছিলেন। সকলকেই কিন্তু উত্তর কলকাতা উদয়ের পথের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয় এবং পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় কৃতি ফলাফল যারা করেছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে সংবর্ধিত করা হলো। অবশ্যই এই অনুষ্ঠানের মাঝেও আমরা কথা বলে নিয়েছিলাম বাংলার দুই তারকা ফুটবলার প্রীতম কোটাল এবং প্রণয় হালদারের সঙ্গে। তারা কথা বললেন ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে। আমরা সকলেই জানি সম্প্রতি উজবেকিস্তান এবং জর্ডান তারা কিন্তু বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। একদিকে যখন আমাদের প্রতিবেশী দেশ তারা বিশ্বকাপ খেলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ভারত কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এই লড়াই ভারতের জন্য অত্যন্ত কঠিন এবং সেই লড়াই নিয়ে কি বলছেন প্রীতম কোটাল, প্রণয় হালদাররা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। এখন অনেক আছে, বললে এখানে বললে তো অনেক কিছু বলতে হবে, বাট আশা করছি এই জিনিসগুলো যারা এখন আছে তারা দেখবে আগামী দিনে। উজবেকিস্তানের সাথে যখন আমরা এশিয়ান কাপে খেলেছিলাম তো তখন থেকে বোঝা যাচ্ছিল ওরা প্রোগ্রেস করেছে, আমরা করতে পারিনি। সামহাউ সব জায়গায় ক্রিটিসাইজ হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবল পেছনের দিকে যাচ্ছে, বাট শুধু ক্রিটিসাইজ করলে হবে না, আমাদের একসাথে এসে কীভাবে ডেভেলপ করা যায় সেটা আমার মনে হয় সঠিক পরিকল্পনা যদি না থাকে তাহলে কিছুতে এগোনো যাবে না। তো এখনো অনেকটা শেষ হয়ে যায়নি। তার আগে আমাদের যদি একটা সঠিক পরিকল্পনা নেওয়া যায় তাহলে আশা করছি আমরা ভালো জায়গায় যেতে পারবো। আর একটা এখন শুনছি যে এশিয়াই প্লেয়ার, যখন আমরা ১৭৫ থেকে ৯২ ছিল ইন্ডিয়ান প্লেয়াররা নিয়ে এসেছিল ৯২, তো সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে এশিয়াই প্লেয়াররা আসলে যে ভালো রেজাল্ট হবে এটা একটা টেম্পোরারি বলে বলেন যে খুব তাড়াতাড়ি সলিউশন, সেই সলিউশনে না গিয়ে প্রোগ্রেসিভ সলিউশনে যাওয়া হয়েছে। তো এটা আমার মনে হয় থাইল্যান্ড ম্যাচ থেকে যে আমরা করতে পারি আশা করছি হংকং ম্যাচে করবে এবং থাইল্যান্ড হংকংয়ের মধ্যে ডিফারেন্স আমাদের প্লেয়াররা যদি 100% দেয় তাহলে আমরা আশা করছি যে আমরা এবং থাইল্যান্ডের সাথে আমরা ভালো খেলতে পারিনি, যেটা খেলতে পারিনি সেটা আমাদেরকে বলতে হবে যে আমরা খেলতে পারিনি থাইল্যান্ডের সাথে। হংকংয়ের সাথে সেই প্লেয়ারদেরই দায়িত্ব নিতে হবে, নিয়ে খেলতে হবে, জিততে হবে। এই থাইল্যান্ডই আমরা এশিয়ান কাপে 2019-এ 4-1 গোলে হারিয়েছি। সেই থাইল্যান্ড এখন এসে আমাদেরকে হারিয়ে যাচ্ছে, আমাদের কোনোভাবে কোথাও তো ল্যাক হচ্ছে, এটা মানতেই হবে। সেই জায়গাটা আমাদের ভাবতে হবে, সবাইকে একসাথে পরিকল্পনা করতে হবে। আমার এখানে কমেন্টস না করাই ভালো। যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স করতে চাও, আমি আগেও বলেছি তোমাদের মিডিয়ার মাধ্যমে যে আমাদের গ্রাসরুট কিন্তু অবশ্যই কে কী ভুল করছে কে না ভুল করছে সে দেখে লাভ নেই। আমাদের ইমিডিয়েট আমাদের কাজ শুরু করতে হবে গ্রাসরুট যে ডেভেলপমেন্টে। এবং আমি মনে করি আমাদের যে স্ট্রং পয়েন্ট, আমি যখন স্টিফেনের আন্ডারে ছিলাম আমরা কিন্তু 96-94 আমরা তখন রিচ আপ করি। সুতরাং আমি সবসময় চাইবো যে তারা আমার মনে হয় 11 তারিখ পক্ষ থেকে সবাইকে অল দ্য বেস্ট। খামতি বলতে গেলে এখন তোমাকে ডিসক্রাইব করতে গেলে টোটাল দিন থেকে রাত হয়ে যাবে। এখন খামতি বলে কোনো কিছু হবে না, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স আমি বলি, তুমি যদি ইন্টারন্যাশনাল লেভেলে তুমি যেরকম ইরানের এগেনস্টে, উজবেকিস্তানের এগেনস্টে তুমি তখন অবশ্যই ফিজিক্যাল গেম বেশি, আমার মতে ফিজিক্যাল গেম বেশি প্রেফার হয় ওখানে। কারণ উইদাউট বল ওয়ার্কআউট করতে হবে। আশা করি সেটা কোচ আমার থেকে বেটার বুঝবে, টেকনিক্যাল আশা করি ভালো। ক্যামেরায় সায়নদের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।